ওয়েলকাম টু ডিলাইট ইংলিশ গ্রামার। আনন্দের সাথে ইংরেজি গ্রামার শেখার আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের আজকের টপিক প্রোনাউন রেফারেন্সিং। আজ আমরা এর পার্ট 2 বা দ্বিতীয় অংশটি পড়ব। আপনাদের সাথে আছে আমি সালেহ আহমদ, লেকচারার ইন ইংলিশ, ফুলগাজি গভর্নমেন্ট কলেজ, ফেনী। পার্ট 1-এ আমরা পড়েছি যে প্রোনাউন রেফারেন্সিং এ দুই ধরনের কাজ করতে হয়। প্রথমত হচ্ছে যে ভুল প্রোনাউন যদি পাওয়া যায় তাহলে সেটাকে শুদ্ধ করে একটা শুদ্ধ প্রোনাউন বসাতে হবে। আর দ্বিতীয় কাজ হচ্ছে যদি অস্পষ্ট প্রোনাউন পাওয়া যায় তাহলে সেটাকে স্পষ্ট করে এটার জায়গায় একটা নাউন বা নাউন ফ্রেজ বসাতে হবে। তো আজ আমরা এই কাজটি করব যে অস্পষ্ট প্রোনাউন পেলে আমরা কিভাবে স্পষ্ট করতে হয় সেটা আমরা আজকে দেখব। আর পার্ট 1-এ আমরা ভুল প্রোনাউন থাকলে কিভাবে শুদ্ধ করতে হয় সেটা আলোচনা করেছিলাম। যারা এখনো পার্ট 1 দেখেননি, পার্ট 1টি দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে ভুল প্রোনাউন থাকলে সেটাকে শুদ্ধ করতে হয়। তো চলুন তবে শুরু করা যাক। আমরা আজকে দেখি কিভাবে প্রোনাউন অস্পষ্ট হয় এবং কিভাবে এটাকে স্পষ্ট করতে হয়। নিম্নলিখিত প্রক্রিয়ায় প্রোনাউনটি আনক্লিয়ার হতে পারে। প্রথমত হচ্ছে কনফিউজিং রেফারেন্স বা বিভ্রান্তিকর ইঙ্গিত। একই প্রোনাউন দিয়ে পূর্ববর্তী দুইটি নাউনকে বোঝানোর সম্ভাবনা যদি থাকে তাহলে প্রোনাউনটা অস্পষ্ট হয়ে যায়। যেমন কামাল লুকড লাইক হিজ ফাদার, হি ওয়াজ ভেরি অনেস্ট। কামাল দেখতে তার বাবার মতো, হি ওয়াজ ভেরি অনেস্ট, সে ছিল খুবই সৎ। এখানে বাক্যের মধ্যে হি দিয়ে কামাল এবং তার বাবা দুইজনকে বোঝানোর সম্ভাবনা আছে। এরকম আনক্লিয়ার রেফারেন্স থাকলে পূর্ববর্তী ও পরবর্তী বাক্যগুলো দেখে সিদ্ধান্ত নিতে হবে প্রোনাউনটি দিয়ে আসলে কাকে বোঝানো হচ্ছে। যেমন কামাল লুকড লাইক হিজ ফাদার, হি ওয়াজ ভেরি অনেস্ট এর পরবর্তী লাইন যেটা আনলাইক হিম, কামাল বিকেম এ থিফ। তো তার মতো না হয়ে কামাল একটা চোর হয়েছে। তো এই বাক্য থেকে আমরা বুঝতে পারছি যে আগের বাক্যে হি ওয়াজ ভেরি অনেস্ট দিয়ে আসলে তার বাবাকে বোঝাচ্ছে, কারণ একই ব্যক্তি থিফ আবার অনেস্ট দুইটা তো হতে পারে না। অতএব এখানে আমরা হিটাকে রিপ্লেস করে এটার জায়গায় একটা নাউন ফ্রেজ নিয়ে আসবো আমরা, হিজ ফাদার, কামালের বাবা, হিজ ফাদার ওয়াজ ভেরি অনেস্ট। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অস্পষ্ট হওয়ার ইমপ্লিসিট রেফারেন্স বা পরোক্ষ ইঙ্গিত। এরকম ক্ষেত্রে প্রোনাউন এর অ্যান্টিসিডেন্ট হিসাবে কোনো নাউন থাকে না। আমরা জানি যে প্রোনাউনটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, কিন্তু এখানে যদি প্রোনাউনের যেটার পরিবর্তে আমরা ব্যবহার করছি সেটা যদি নাউন না হয়, এর পরিবর্তে যদি অ্যাডজেক্টিভ, ভার্ব বা অ্যাডভার্ব থাকে, তাহলে এই প্রোনাউনটা অস্পষ্ট হয়ে গেল। এটা দিয়ে কি বোঝানো হচ্ছে, রেফারেন্সটা অস্পষ্ট হয়ে গেল। তো এই ক্ষেত্রে আমরা কি করব, ওই অ্যাডজেক্টিভ, ভার্ব বা অ্যাডভার্বকে আমরা পরিবর্তন করে ওইটা থেকে উৎপন্ন করে যে নাউনটা তৈরি হয় ওই নাউনটা আমরা নিয়ে আসবো। যেমন হি ওয়াজ ভেরি হাংরি, সে ছিল খুবই ক্ষুধার্ত। ইট কম্পেলড হিম টু বেগ, এটা তাকে বাধ্য করলো ভিক্ষে করতে। তো এটা তাকে বাধ্য করলো, আমরা এমনিতেই বুঝতে পেরেছি যে ক্ষুধা তাকে বাধ্য করলো। কিন্তু আগের লাইনে আমাদের যে শব্দটা আছে সেটা হচ্ছে হাংরি, হাঙ্গার নয়, হাঙ্গার অর্থ হচ্ছে ক্ষুধা, কিন্তু এখানে দেওয়া আছে হাংরি। অতএব হাংরিটা, এই ইটের, হাংরির পরিবর্তে কিন্তু আমরা ইট ব্যবহার করতে পারি না। অতএব ইটের জায়গায় আমরা হাঙ্গার শব্দটা নিয়ে আসবো। হাঙ্গার কম্পেলড হিম টু বেগ। আরেকটা উদাহরণ আমরা দেখি, দ্য এমপ্লয়ি কনসিলড দ্য ফ্যাক্ট, ইট মেড দ্য ম্যানেজার অ্যাংরি। এখানে বলা হচ্ছে যে এমপ্লয়ি বা কর্মচারী সত্য বিষয়টা গোপন করলো আর এটা ম্যানেজারকে রাগান্বিত করলো। এখন এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, লুকানোটা, এই লুকানোর কাজটা ম্যানেজারকে রাগান্বিত করলো। তো এখানে ইটটা ব্যবহৃত হচ্ছে দেখা যাচ্ছে একটা ভার্বের পরিবর্তে, কনসিল্ড ভার্বটার পরিবর্তে। তো ভার্বের পরিবর্তে আমরা জানি যে প্রনাউন ব্যবহার করা যায় না, অতএব এখানে আমরা কনসিল্ড শব্দের যে নাউন ফর্ম শব্দ যেটা আসবে, কনসিলমেন্ট আমরা নিয়ে আসবো। আর আরো সুন্দর করে বাক্যটা যাতে সুন্দরভাবে সমন্বয় হয় সেজন্য আমরা এখানে এই লুকানোটা, বোঝানোর জন্য আমরা দিস কনসিলমেন্ট বলবো, দিস কনসিলমেন্ট মেড দ্য ম্যানেজার অ্যাংরি। তো এভাবে যেখানে প্রয়োজন হবে নাউনের পূর্বে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যেমন দিস, দ্যাট, সাচ, দিস, দোজ ইত্যাদি ব্যবহার করতে হবে। তৃতীয় পদ্ধতি হচ্ছে অ্যাবসেন্ট অ্যান্টিসিডেন্ট। এক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট মোটেই থাকে না, বাক্যের ব্যাকগ্রাউন্ড দেখে নির্ধারণ করতে হবে প্রোনাউন দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে। যেমন ইন দ্য এনশিয়েন্ট পিরিয়ড উই হ্যাড টু স্ট্রাগল টু সার্ভাইভ।
ইন দ্য এনশিয়েন্ট পিরিয়ড, প্রাচীনকালে, উই হ্যাড টু স্ট্রাগল টু সার্ভাইভ। এমনিতে হুট করে উই চলে আসলো, উইটা দিয়ে কাকে বোঝানো হচ্ছে এখানে নাই। এখন আমরা এমনিতেই বুঝতে পারি যে এনশিয়েন্ট পিরিয়ডে এখানে উই বলে আসলে মানুষকেই বোঝাচ্ছে, কিন্তু আমরা তো আর প্রাচীনকালে ছিলাম না। প্রাচীনকালে যারা যারা ছিল তাদেরকে অনেক কষ্ট করতে হতো। এই হিসাবে এখানে আমরা উই ব্যবহার না করে আমরা এমনিতে সাধারণভাবে পিপল অথবা ম্যান নিয়ে আসবো। প্রাচীনকালে মানুষকে অনেক কষ্ট করতে হতো বেঁচে থাকার জন্য। আরেকটা বাক্য আমরা দেখি, দ্য টিচার সেজ দ্যাট দ্য লেসন ইজ ইজি টু লার্ন অ্যান্ড দে আর মোটিভেটেড। শিক্ষক বললেন যে পাঠটা খুবই সহজ, পাঠটা শেখা খুবই সহজ এবং তারা অনুপ্রাণিত হলো। কারণ শিক্ষক কাকে অনুপ্রাণিত করেন, আগে কোনো রেফারেন্স না থাকলেও এখানে আমরা বুঝতে পারি যে দে দিয়ে আসলে স্টুডেন্টদেরকে বোঝাচ্ছে। আর এই স্টুডেন্টরা যেহেতু টিচারের সাথে সংশ্লিষ্ট, তাই তারা নির্দিষ্ট, অথবা এখানে বলতে হবে দ্য স্টুডেন্টস আর মোটিভেটেড। এভাবে দ্য লিডার অর্ডার্ড অ্যান্ড দে ওবেইড হিম। লিডার অর্ডার দিলেন এবং তারা তাকে মান্য করলো, তার কথা মান্য করলো। তো এখানেও এভাবেই বোঝা যাচ্ছে যে লিডার কাদেরকে আদেশ দেন, লিডার স্বাভাবিকভাবে তার ফলোয়ার যারা, অনুসারী যারা, তাদেরকে আদেশ দেন। তো এখানে আমরা দের পরিবর্তে দা ফলোয়ার্স বসাবো। প্রোনাউন অস্পষ্ট হওয়ার চতুর্থ পদ্ধতি হচ্ছে লুজ অ্যান্টিসিডেন্ট। প্রোনাউন দিয়ে যে নাউনকে বোঝাচ্ছে তা প্যাসেজে উপস্থিত থাকলেও এবং উপরের তিন ধরনের যে সমস্যার কথা আমরা আলোচনা করলাম, কোনো সমস্যা না থাকলেও অনেক সময় এক ধরনের অস্পষ্টতা বিরাজ করে। এটা দুই কারণে হতে পারে। প্রথমত হচ্ছে অ্যান্টিসিডেন্ট ও প্রোনাউনের দূরত্বের কারণে। প্রোনাউন দিয়ে যাকে বোঝাবে সেটা যদি অনেক আগে থাকে, এক লাইন দুই লাইন আগে থাকে, মাঝখানে আরো অন্যান্য সাবজেক্ট চলে আসে, এরকম একটা দূরত্ব তৈরি হয়ে গেলে, যদিও প্রোনাউনটা দিয়ে স্পষ্টভাবে বোঝা যায় যে এই প্রোনাউন দিয়ে ওই নাউনকে বোঝাচ্ছে, কিন্তু এই দূরত্বের কারণে একটা অস্পষ্টতা তৈরি হয়। তাই দূরত্ব যদি পাওয়া যায় তাহলে সেখানে আমরা এই প্রোনাউনের জায়গায় নাউন বসিয়ে দেব। যেমন এডুকেশন ইজ দ্য বার্থ রাইট অফ এভরি ম্যান। শিক্ষা হচ্ছে প্রতিটা মানুষের, প্রত্যেক ব্যক্তির আহ, জন্মগত অধিকার। বাট ইভেন দেন মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি আর ইলিটারেট। কিন্তু তারপরেও আমাদের দেশের অধিকাংশ মানুষ হচ্ছে নিরক্ষর। বিকজ ইট ইজ নট ইজিলি অ্যাক্সেসিবল টু অল। কারণ হচ্ছে যে এটা সবার জন্য প্রবেশযোগ্য বা সবার জন্য সহজলভ্য নয়। তো এখানে যে ইটটা আসলো, ইট দিয়ে মূলত এডুকেশনকে বোঝাচ্ছে এবং এটা আমরা এমনিতেও বুঝতে পারি, কিন্তু দেখা যাচ্ছে যে এডুকেশনের পরে এখানে মাঝখানে আরেকটা সাবজেক্ট চলে আসছে, মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি। তো এরকম মাঝখানে আরেকটা সাবজেক্ট চলে আসার কারণে এবং মাঝখানে একটা দূরত্ব তৈরি হয়ে যাওয়ার কারণে এখানে ইটটা অস্পষ্ট হয়ে গেছে। অতএব এখানে ইটের জায়গায় আমরা আবার এডুকেশন রিপিট করতে হবে। এডুকেশন ইজ নট ইজিলি অ্যাক্সেসিবল টু অল। দ্বিতীয় কারণ হচ্ছে অ্যান্টিসিডেন্ট ও প্রোনাউনের কেসের ভিন্নতার কারণে। হয়তো অ্যান্টিসিডেন্টটা ছিল অবজেক্টিভ অথবা পসেসিভ ফর্মে, আর প্রোনাউনটা চলে আসলো সাবজেক্টিভ ফর্মে, সাবজেক্টের জায়গায় চলে আসলো। তখন একটা এই যে ভিন্নতার কারণে একটা স্বাভাবিকভাবে একটা অস্পষ্টতা তৈরি হয়। যেমন আমরা দেখি, জামাল ডাজ মেনি মিসচিফস। জামাল অনেক অপকর্ম করে। দিজ অফেন ট্রাবল হিজ ফাদার। এগুলো প্রায় তার বাবাকে সমস্যায় ফেলে। তো এই যে এখানে মেনি মিসচিফস, অনেক অপকর্ম করে, এটা এখানে ছিল ডাজের অবজেক্ট হিসাবে। আর এটার থেকে প্রোনাউন হয়ে আসছে দিজ, এগুলো। এগুলো এখানে ঠিকই আছে, বোঝা যাচ্ছে ঠিকই মেনি মিসচিফসকেই বোঝাচ্ছে, কিন্তু এটা হয়ে আসছে এখানে সাবজেক্ট হিসেবে। অতএব যেহেতু কেসটা পরিবর্তন হয়ে গেছে, অবজেক্ট থেকে সাবজেক্টে চলে আসছে, অতএব এক ধরনের অস্পষ্টতা তৈরি হয়ে গেছে। অতএব এখানে আমরা দিজটা পরিবর্তন করে এখানে আমরা দিজ মিসচিফস লিখে দিব। এই অপকর্মগুলা তার বাবাকে প্রায় সমস্যায় ফেলে। প্রোনাউন রেফারেন্সিং এ ভুল এড়ানোর জন্য আমরা কিছু স্টেপ যদি ফলো করি তাহলে আমাদের ভুলটা অনেক কমে আসবে। তো প্রথমে তো আমরা কাজ করতে হবে যে প্রথমে যতগুলা প্রোনাউন আছে, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ ফর্মে যেগুলো আছে সবগুলাকে আমরা চিহ্নিত করে নেব। বিশেষভাবে অবজেক্টিভ এবং পসেসিভ ফর্মে যখন প্রোনাউনগুলো আসে তখন এগুলো আমাদের চোখ এড়িয়ে যায়, আমরা সহজে ধরতে পারি না যে এখানে প্রোনাউন আছে এবং এখানে ভুল হতে পারে। সাবজেক্টগুলো নিয়ে আমরা আসলে বেশি চিন্তা করি। অতএব প্রথমে যতগুলা প্রোনাউন আছে প্যাসেজের মধ্যে সবগুলা চিহ্নিত করে নিতে হবে। তাহলে আমরা এরপরে বুঝতে পারবো যে প্রোনাউনগুলা তার অ্যান্টিসিডেন্ট হিসাবে ঠিক আছে কিনা। তো দ্বিতীয় কাজ হবে যে প্রোনাউনগুলোর অ্যান্টিসিডেন্ট বা প্রোনাউন যার পরিবর্তে ব্যবহৃত হচ্ছে সেগুলো খুঁজে বের করতে হবে। দূরত্বের কারণে হয়তো আমরা ভুলে যেতে পারি যে আগের লাইনে হয়তো এটা
আগের লাইনে হয়তো এটা মেসকুলিন জেন্ডার বা পুংলিঙ্গ ছিল, পরের লাইনে এটার পরিবর্তে ফেমিনিন জেন্ডার দিয়ে দিল। এখন বাংলায় কিন্তু মেসকুলিন জেন্ডার এবং ফেমিনিন জেন্ডারের কারণে প্রোনাউনের কোনো পরিবর্তন হয় না। মেসকুলিন জেন্ডার হলেও হি, মেসকুলিন জেন্ডার হলেও সে, ফেমিনিন জেন্ডার হলেও সে বলতে হয়। কিন্তু ইংরেজিতে কিন্তু হি এবং সি দুইটার পার্থক্য আছে। অতএব আহ, সরাসরি লিঙ্ক তৈরি করতে হবে, মাঝখানের শব্দগুলোর চিন্তা বাদ দিয়ে, মাঝখানের শব্দগুলোর চিন্তা বাদ দিয়ে সরাসরি প্রোনাউনটা দিয়ে আসলে কোন অ্যান্টিসিডেন্টকে বোঝাচ্ছে, এটার সাথে এটার কেস, জেন্ডার, নাম্বার, পার্সন এগুলো ঠিক আছে কিনা, ব্যাকগ্রাউন্ড অনুযায়ী প্রোনাউনটা ঠিক মতো বসছে কিনা এগুলো দেখতে হবে। এবং এটাই হচ্ছে তৃতীয় কাজ, প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্টের মধ্যে সামঞ্জস্য আছে কিনা, এবং এটা ব্যাকগ্রাউন্ড, কেস, জেন্ডার, নাম্বার এবং পার্সন অনুযায়ী ঠিক আছে কিনা এটা আমাদের যাচাই করতে হবে। যখন আমরা যাচাই করব তখনই আমরা বুঝতে পারবো যে এখানে কোনো ভুল আছে না অস্পষ্টতা আছে। যখন ভুল থাকবে তখন আমরা এটা শুদ্ধ করে একটা শুদ্ধ প্রোনাউন বসাবো, আর যখন অস্পষ্ট হবে তখন প্রোনাউনের জায়গায় একটা আমরা নাউন বা নাউন ফ্রেজ নিয়ে আসবো। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে শিখতে সাহায্য করুন। আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।